হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, আর আমরাও ভালোই আছি। আর আমার নতুন একটি ব্লগে সবাইকে অনেক অনেক ওয়েলকাম। আর আজকে যেদিনের ব্লগটা আপনাদের সঙ্গে শেয়ার করব সেদিন ছিল আমার ওই রেগুলার কিছু ব্লাড টেস্ট। আর ব্লাড টেস্ট করার জন্য আমরা সকাল সকাল পৌঁছে গিয়েছি আমাদের বাড়ির কাছের হসপিটাল, মানে রিমিনি হসপিটালে। তো বাড়ি থেকে হসপিটালের দূরত্ব খুব একটা বেশি নয়, ওই বাসে উঠলে 5 মিনিটও লাগে না, তার আগেই হসপিটালে পৌঁছে যাই। তো চলে এসেছি আমরা হসপিটালের ভেতরে। আর আজকে ব্লাড টেস্টটা করার আগে একটা পেমেন্ট করতে হবে। এখনও অবধি যতগুলো ব্লাড টেস্ট করা হয়েছে কোনোটাতেই কোনো ফিস দিতে হয়নি, তবে আজ যে ব্লাড টেস্টটা হবে সেটার জন্য একটা অ্যামাউন্ট পে করতে হবে, ওই 3 ইউরো, মানে ধরুন ভারতীয় টাকার 270 কি 80 টাকা মতো। তো এমনিতে তো আমরা ইটালিতে ফ্রিতেই ট্রিটমেন্ট পেয়ে থাকি। তো ইটালির কেমন কি চিকিৎসা ব্যবস্থা সে নিয়ে না হয় অন্য আরেক দিন আরেকটা ব্লগ বানানো যাবে। এখন এই যে সামনে যে মেশিনটা দেখছেন, এখান থেকেই পেমেন্টটা করবে। ওই ফর্মে যে একটা বারকোড দেওয়া থাকে, ওটা স্ক্যান করলেই আপনাকে কত টাকা পেমেন্ট করতে হবে সেটা চলে আসবে। তারপরে ওই পাশে তো কয়েন বা নোট ওগুলো ঢোকানোর জায়গা আছেই, ওখানে কয়েন বা নোট যে যেটা দিয়ে পেমেন্ট করতে চান তো সেটা ওখানে ফেললেই ব্যাস পেমেন্ট সাকসেসফুল। তো আমাদের পেমেন্ট করতে প্রথমে কিছু একটা প্রবলেম হচ্ছিল, তারপর এখানকারই একজন স্টাফ এসে দেখিয়ে দিলেন, ব্যাস তারপরে হয়ে গেছে। এখন চলুন ওদিকে যাই যেখানে আজকে আমাকে ব্লাড দিতে যেতে হবে। তো এই যে চলে এসেছি। আর ব্লাড টেস্টের টাইমগুলো না সকাল সকালই দিয়ে দেয়, ওই কোনো দিন 7:30, কোনো দিন 7:45, ওই 8টার মধ্যে ধরুন টাইমগুলো দিয়ে থাকে। যেহেতু সকালবেলা খালি পেটে ব্লাড দিতে আসতে হয়, তো সেই জন্য খুব একটা বেশি বেলার দিকে টাইমগুলো ফেলে না। এই যে এখানে অসংখ্য চেয়ার পাতা রয়েছে দেখুন বসার জন্য, আর তার ঠিক সামনেই একটা বুক শেলফ রয়েছে। তো ওখানে তো অসংখ্য বই রয়েছে, তো আপনি চাইলে ওখান থেকে বই নিয়ে এখানে বসে বসে পড়তেও পারেন। কারণ এখানে আসার পরে প্রথমে আপনাকে টোকেন নিতে হবে, আর তারপরে স্ক্রিনে টোকেন নাম্বার আসা অবধি এখানে বসে বসে ওয়েট করতে হবে। তো অনেককেই দেখেছি ওখান থেকে বই নিয়ে এখানে বসে বসে পড়ে থাকেন। আর আমাকে তো টোকেন নাম্বারের জন্য একদমই ওয়েট করতে হয় না, যেহেতু আমি প্রেগনেন্ট। আর এখানে প্রেগনেন্ট উমেনদের অফিস বলুন, হসপিটাল বলুন, যেখানেই বলুন না কেন সবার আগে সব জায়গায় ছেড়ে দেওয়া হয়। সে যতই লাইন থাকুক বা ভিড় থাকুক না কেন, আপনি যদি প্রেগনেন্ট হন তাহলে সবার আগে আপনার কাজটা করে দেওয়া হবে। তো এই ফ্যাসিলিটিটা আমিও পেয়েছি, আমাকে এখানে এসে টোকেন নাম্বার নিয়ে একদমই বসে থাকতে হয়নি। আর এই ফ্যাসিলিটিটা আমার বেশ ভালো লেগেছে। অনেকেই এই সময় বিভিন্ন রকমের শারীরিক প্রবলেমের মধ্যে দিয়ে যায়, তো তাদের পক্ষে সকাল সকাল না খেয়ে দিয়ে ওয়েট করাটা খুবই কষ্টকর হয়ে দাঁড়ায়। তো যাই হোক, চলুন আমরা ব্লাড দিয়ে এখন বেরিয়েও পড়েছি আর চলে এসেছি একটা বারে ব্রেকফাস্ট করতে। এখান থেকে ব্রেকফাস্ট সেরে তারপরে বাড়িতে যাব। আর সকালবেলা বাইরে ব্রেকফাস্ট আমরা কি করে থাকি তা তো আপনারা সকলেই জেনে গেছেন এতদিনে। তবে হ্যাঁ, ব্রেকফাস্টে এখন একটু চেঞ্জেস এসেছে, খুব বেশি না। আগে যেমন এই ক্রোসান্তের সঙ্গে কফি খেতাম, এখন আর কফিটা খাই না, এখন এই ফ্রেশ ফ্রেশ অরেঞ্জ জুস খেয়ে থাকি। তবে এটা কিন্তু একেবারেই প্যাকেটের জুস না, আপনার সামনেই ফ্রেশ অরেঞ্জ থেকে জুস বার করে দিয়ে থাকে। তবে এই যে আইস কিউব দিয়ে নিয়ে এসেছে, এটা আমার জন্য না, এটা ওর জন্যই এনেছে। তো আমি এমনি নর্মালটাই খাবো। এমনিতে তো মিডওয়াইফ আমাকে চা কফি এগুলোর কোনোটাই খেতে বারণ করেনি, দিনে একটা করে চা বা কফি আমি খেতেই পারি, কিন্তু আমি নিজে থেকেই এগুলো খাওয়া না এখন একেবারে ছেড়ে দিয়েছি। তো যাই হোক, ব্রেকফাস্ট করে আমরা বাড়িতেও চলে এসেছি। আর আজকে আমাদের ব্লাড টেস্টের টাইম ছিল ওই 7:30 নাগাদ। তো আমরা বাড়িতে 8:30টার মধ্যে চলে এসেছি। আর সকাল সকাল বেরোবো বলে তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা হয়েছে, তো বাড়িতে আসার পর না বিশাল ঘুম পেয়ে গিয়েছিল। তো বাড়ি এসে না একটুখানি ছোট্ট করে ঘুমিয়ে নিয়েছি। এখন ওই সকাল 9:30 মতো বাজে, তো ঘুম থেকে ওঠার পরেও না বেশ ল্যাদ লাগছিল। আর আজকে সকালে বেরোবো বলে তো এক্সারসাইজও করা হয়নি, তো ভাবলাম আগে এক্সারসাইজটা করে একটু এনার্জি জুগিয়ে নিই, তারপরে না হয় রান্না বান্না করা যাবে। এখন তো প্রত্যেক দিন সকালবেলা নিয়ম করে 10 থেকে 15 মিনিট এক্সারসাইজ করে থাকি। আর প্রত্যেক দিন এই এক্সারসাইজ করার ফলে না বেশ খানিকটা এনার্জি পেয়ে যাই জানেন। ফার্স্ট ট্রাইমেস্টারটায় তো শুধু ল্যাদ খেতাম, এক্সারসাইজ করা তো দূরের কথা। তো সেকেন্ড ট্রাইমেস্টার থেকে না এক্সারসাইজ করাটা শুরু করেছি। ওই ইউটিউব থেকে দেখে নিয়েছি কোন কোন এক্সারসাইজগুলো অল ট্রাইমেস্টারে করা যাবে।
ওই তার মধ্যে আছে কিছু স্ট্রেচেস, বাটারফ্লাই এক্সারসাইজ, ব্রিদিং এক্সারসাইজ। ও হ্যাঁ, এখানে না প্রেগনেন্সিতে মিডওয়াইফরা ব্রিদিং এক্সারসাইজটা খুব করতে বলেন, এতে নাকি ডেলিভারির সময় অনেক সুবিধা হয়। এছাড়াও রোজ ওই যোগা বল বা বার্থ বল এক্সারসাইজ তো করেই থাকি। তো প্রেগনেন্সিতে আমি কি বার্থ বল এক্সারসাইজ করতাম সেটা না হয় আলাদা করে শর্ট ভিডিওতে দিয়ে দেবো। তো চলুন, সকালবেলা এক্সারসাইজ করা তো হয়ে গেছে, এখন সারাদিনের কাজকর্ম করার জন্য বেশ খানিকটা এনার্জি পেয়ে গিয়েছি। তো চলুন এখন তাহলে দুপুরের রান্নাবান্নার দিকে যাওয়া যাক। আজকে দুপুরের মেনুতে ছোলার ডাল আর পনিরের তরকারি করব। তবে সেটা আলাদা আলাদা করব না, ডাল আর পনির একসাথেই করব, আর সাথে কিছু সবজিও দিয়ে দেবো। এখন আর 2-3 রকমের রান্না বান্না করতে না একদম ভালো লাগে না। এই প্রেগনেন্সিতে কত যে শর্টকাটে রান্না বান্না করেছি। এই সময় তো ডাল সবজি এইগুলো বেশি বেশি করে খাওয়া উচিত। তো মাঝে মাঝে না আমি এরকম শর্টকাটে রান্না বান্না করে থাকি, এতে সবজিও খাওয়া হলো, ডালও খাওয়া হলো। আর সত্যি কথা বলতে এখন না আমার ননভেজ খাবার দাবারের থেকে ভেজ খাবার দাবার খেতেই বেশি ভালো লাগে। তো ছোলার ডালটা গতকাল রাতেই ভিজিয়ে রেখেছিলাম, আর পনির তো আমি বাড়িতেই বানিয়ে থাকি। এখানে যেহেতু পনির পাওয়া যায় না কোথাও, তো পনির টনির খেতে হলে আমাকে বাড়িতেই বানিয়ে নিতে হয়। তো আজকে এই একটাই তরকারি বানাবো, দুপুরবেলা তো ভাত দিয়ে খেয়ে নেব, আর রাতে আমাকে তাহলে রুটি দিয়ে খাওয়ার জন্য কিছু বানাতে হবে না, এটা দিয়েই খেয়ে নেওয়া যাবে। আর এখন ঘরে যা যা সবজি ছিল, ওই বিনস, গাজর, ক্যাপসিকাম, জুকিনি, সুইট পটেটো, তারপরে এমনি আলু, ফুলকপি, তো সবই অল্প অল্প করে কেটে নিলাম। তো একে একে সব সবজিগুলো আমার কাটা হয়ে গেছে, আর ওদিকে ছোলার ডালটাও সেদ্ধ হয়ে গিয়েছে। তো এখন কড়াইতে অল্প করে একটু তেল দিয়ে পনিরগুলো হালকা করে ভেজে তুলে রাখলাম। এবার ওই তেলের মধ্যে ফোড়নের জন্য দিয়ে দিলাম হচ্ছে তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা আর সাদা জিরে দিয়ে এবার সবজিগুলোকে ঢেলে দিলাম। এবার এর মধ্যে পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে ভালো করে মিক্স করে একটু চাপা দিয়ে রাখলাম। আর এখন আমি আরও একটুখানি গাজর, বিনস, জুকিনি এগুলো একদম ছোট ছোট করে কেটে নেব, কারণ আজকে ভাতটা না এগুলো দিয়েই বানাবো। না ফ্রাইড রাইস বানাবো না, যেরকম আমরা নর্মাল ভাত রান্না করি সেরকমভাবেই করব। ওই ভাতটা যখন রান্না করব তো চালের মধ্যে এই সবজিগুলোকে একসঙ্গে মিশিয়ে নিয়ে ভাতটা করে নেব। তারপরে নামানোর আগে দুটো জিনিস মেশাবো,
সেটা একটুখানি পরে দেখাচ্ছি, দাঁড়ান আগে এদিকে দেখে নিই সবজিটার কি হলো। সবজিটা অনেকটা হয়ে এসেছে, তো এখন এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে টমেটো আর জিরের গুঁড়ো, স্বাদ মতো নুন এবং চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ রান্না হওয়ার পর সেদ্ধ করে রেখেছিলাম যে ছোলার ডালটা, তো সেটা এখন দিয়ে দিলাম। এই বাবা, দেখছেন ডালটা ঢেলে দেওয়ার পরে কড়াইটা তো অনেকটাই ভরে গেল। তো তখন অতটা বুঝতে পারিনি, ভেবেছি হয়তো এই কড়াইটাতেই হয়ে যাবে। তো এখনও তো পনিরটা দেওয়া বাকি, তো পনিরটা দিলে তো কড়াইটা আরও ভরে যাবে। ভাবছি বড় কড়াইটাতে কি ঢেলে নেব। ধুর না থাক, এখন আর ঢালাঢালি করতে ইচ্ছা করছে না, এটাতেই খুব সাবধানে আস্তে আস্তে রান্না করি। এই যে পনিরগুলোকে দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে আর নামানোর আগে ওপর থেকে দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো আর 1 চামচ মতো ঘি। আর ওদিকে সবজি দিয়ে ভাতটাও করে নিয়েছি। তো এখন এই রাইসের মধ্যে মিশিয়ে দেব হচ্ছে, এখানে এক ধরনের এই কারি পাউডার পাওয়া যায় দেখুন, তো এই পাউডারটা অল্প করে দিয়ে দেব। আর দিয়েছিলাম হচ্ছে 1 চামচ মতো ঘি দিয়ে ভালো করে মিশিয়ে নিলেই সবজি দিয়ে রাইস তৈরি। যদিও এটা একদমই আমার রেসিপি নয়, আমার বাড়ির শেফের রেসিপি, ওর কাছ থেকেই শিখেছি আমি এই রেসিপিটা। তো চলুন, রান্নাবান্না তো কমপ্লিট আর দুপুরে খাওয়ার সময়ও হয়ে গিয়েছে, তো খেতে বসে পড়ি। ও হ্যাঁ, বেগুন ভাজাও করেছিলাম, ওটা আর রেকর্ড করা হয়নি। তো চলুন, আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।